নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের নয়, জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস। হাসিনা আমলের গুমের ঘটনার বিচারের পথ কি? এদিকে নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বললেন সচিব। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগের করুণ পরিণতির জন্য শেখ হাসিনা দায়ী বললেন জাহিদ হোসেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের নয়, জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। তিনি বলেন, একটা বিষয় সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে, কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই, আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। তারা যখন বলবে আমরা চলে যাব। ডক্টর ইউনূস বলেন, আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। ডক্টর ইউনূস আরো বলেন, একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়, আমার অফিসের আশপাশে শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ ঘোষণার সব পথ বন্ধ হয়ে থাকবে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের কাজ করতে দিন। আপনাদের যা চাওয়ার তা লিখিতভাবে আমাদের দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নেই। আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব। তিনি বলেন, আমাদের ঘেরাও করে আমাদের কাজে বাধা দেবেন না। সবাই মিলে তাদের বোঝান, তারা যেন এ সময় তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেন। হাসিনা আমলের গুমের ঘটনার বিচারের পথ কি? শিক্ষার্থীদের নেতৃত্বে জনগণ অভ্যুত্থানে 5ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। পরে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন, যাকে হাসিনা ক্রমাগত হয়রানি করেছেন। অন্তর্বর্তী সরকার গঠনের প্রথম দিকে রাস্তায় গণ্ডগোল ও সহিংসতা দেখা গেলেও নতুন সরকার দেশের উপর নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব আরোপ শুরু করেছে। প্রতিবাদী শিক্ষার্থী, বিএনপি সহ বিরোধী দলগুলো ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে ডক্টর ইউনূস বাংলাদেশে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে উল্লেখ করে এই দিনকে আমাদের গর্বের বলে ঘোষণা করেন। 1971 সালে পাকিস্তান থেকে মুক্ত হয়ে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করে। হাসিনার ক্ষমতাচ্যুতির ঘটনাকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করে ডক্টর ইউনূস। তিনি বলেন, আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। তার বক্তব্য জনগণের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পায়। গত 15 বছর হাসিনা শাসনামলকে চিহ্নিত করা হয় মূলত বাক স্বাধীনতার চরম লঙ্ঘন, রাষ্ট্রের নেতৃত্বে জোরপূর্বক গুম, রাজনৈতিক বিরোধী ও সমালোচকদের বিচার বহির্ভূত হত্যা এবং ব্যাপক ভোট কারচুপির আমল হিসেবে। ছাত্রদের আন্দোলন যখন তুঙ্গে, সে সময় 32 শিশু, 44 জন পুলিশ সদস্য সহ শত শত সাধারণ মানুষ নিহত হন। সেই সঙ্গে পুলিশের তৎপরতায় কয়েক হাজার মানুষ আহত হন। এক সপ্তাহের জন্য ইন্টারনেট বন্ধ থাকে এবং টেলিযোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়। আন্দোলন দমনের জন্য হাসিনা যে পদক্ষেপ নিয়েছিলেন সেগুলোর চিত্র ছিল ভয়াবহ। রাষ্ট্রীয় বাহিনী হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের উপর গুলি চালিয়েছে, স্নাইপারও আন্দোলনকারীদের গুলি করেছে এবং জনগণকে আতঙ্কিত করতে রাত-বিরাতে নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে। তবু শিশু, নারী সহ আপামর জনসাধারণ হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে গেছেন। ডক্টর ইউনূসের প্রশাসনের উপর জনগণের প্রত্যাশা এখন অনেক বেশি। সেজন্য জোরপূর্বক গুমের ঘটনাগুলো তদন্তের জন্য একটি জাতীয় কমিশন গঠন করা। 7 শতাধিক বাংলাদেশি জোরপূর্বক গুমের শিকার হয়েছেন। তাদের কয়েকজন ফিরেছেন, বাকিরা এখনো ফেরেননি। বাংলাদেশে স্থায়ীভাবে জোরপূর্বক নিখোঁজ হওয়া বলতে বোঝায় এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো ব্যক্তিকে রাষ্ট্রীয় বাহিনী তুলে নিয়ে যাওয়ার পর সেই ব্যক্তিকে আটক করা বিষয়টি অস্বীকার করে। ফলে এই পুরো প্রক্রিয়াটি অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে। হাসিনা সরকারের পতনের পর জোরপূর্বক গুমের শিকার হওয়া 3 জন বাংলাদেশি মুক্ত হন। এই 3 জন হলেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, সুপ্রিম কোর্টের আইনজীবী আহমেদ বিন কাশেম ও আদিবাসী আন্দোলনকর্মী মাইকেল চাকমা। হাসিনার শাসনামলের
অবৈধ গোপন বন্দিশালা থেকে 8 বছর পর মুক্তি পান আজমি ও আরমান এবং মাইকেল চাকমা 5 বছর পর মুক্তি পান। তিনজনই বলেছেন যে তারা কবরের মতো অবস্থায় আটক ছিলেন, যেখানে সূর্যের আলো দূরের কথা কোনো আলোই ছিল না এবং বেশিরভাগ সময় তাদের হাত বাঁধা ও চোখে পট্টি লাগানো থাকতো। এই 3 বন্দির মুক্তির পর এটা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে যে এতদিন ধরে মানবাধিকার সংগঠনগুলো যে অভিযোগ করে আসছিল তা সত্যি। সংগঠনগুলোর অভিযোগ ছিল সরকার বিরোধী ও সমালোচকদের দমন করার জন্য জোরপূর্বক গুমের মতো মানবতা বিরোধী অপরাধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল হাসিনা সরকার। ছাত্রদের এই আন্দোলনের সময় কয়েকজন ছাত্র নেতাকে অল্প সময়ের জন্য জোরপূর্বক গুম করা হয়েছিল, তবে তাদের দ্রুতই মুক্তি দেওয়া হয়। হাসিনার বিরুদ্ধে জনগণের ক্ষোভের অন্যতম একটি কারণ হলো সমালোচনাকে দমন করতে জোরপূর্বক গুমের ঘটনাগুলো। আর তাই ডক্টর ইউনূসের সরকারের উচিত রাষ্ট্রীয় নির্যাতনের এই ব্যবস্থাকে যথাযথভাবে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা। 1976 থেকে 1983 সালের মধ্যে আর্জেন্টিনায় হাজার হাজার নাগরিকের জোরপূর্বক গুম হওয়ার ঘটনা তদন্তে যে কমিশন গঠন করেছিল প্রস্তাবিত জাতীয় কমিশন, সেখান থেকে অনুপ্রেরণা নিতে পারেন। আর্জেন্টিনার জাতীয় কমিশন প্রথমে গবেষকদের নিয়ে একটি দল গঠন করেছিল, যে দলটি অপরাধীদের বিষয়ে তদন্ত করে একটি প্রতিবেদন তৈরি করে। যারা গুমের নির্দেশ দিয়েছিল, যারা অপহরণ করেছিল, নির্যাতনে অংশ নিয়েছিল এবং অবৈধভাবে আটক করেছিল, তাদের অপরাধী করা হয়। এই কমিশন নুনকা মাস শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল, যেটি আর্জেন্টিনার সামরিক জেনারেলদের বিরুদ্ধে বিচার শুরু করার যৌক্তিকতার ক্ষেত্র তৈরি করে দিয়েছিল। ডক্টর ইউনূসের সরকার আর্জেন্টিনার উদাহরণ অনুসরণ করে বাংলাদেশের জোরপূর্বক গুম হওয়া প্রত্যেক ব্যক্তিকে নিয়ে তদন্ত করার জন্য গবেষকদের নিয়ে একটি কমিশন গঠন করতে পারে। গুমের শিকার হওয়া ব্যক্তি যারা মুক্ত হয়েছেন ও জীবিত আছেন এবং ফিরে না আসা ব্যক্তিদের পরিবারের সদস্যদের এটা জানার অধিকার আছে যে গুম হওয়া ব্যক্তিদের সঙ্গে আসলে কি হয়েছে। তাদের এটাও জানার অধিকার আছে যে কারা এই নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনাগুলোর নির্দেশদাতা, কতটি গোপন বন্দিশালা বাংলাদেশে আছে এবং কোন রাষ্ট্রীয় বাহিনী এই গুমের ঘটনাগুলোর সঙ্গে যুক্ত। রাষ্ট্রের যে কর্মকর্তারা এই ধরনের মানবতা বিরোধী গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত ছিল, তাদের বিচার একটি বিশেষ ট্রাইব্যুনালে হওয়া উচিত। যদিও ডক্টর ইউনূস অনেক জনপ্রিয়, কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে তার সরকারের জনসাধারণের ম্যান্ডেট নেই। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দিকে ডক্টর ইউনূসের নজর রাখতে হবে। আগামী 6 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য বিরোধী দল বিএনপি ইতিমধ্যে মৃদু চাপ তৈরি করেছে। অবশ্য অন্যরা মনে করেন অন্তর্বর্তী সরকারকে আরও বেশি সময় ক্ষমতায় থাকা উচিত এবং নির্বাচিত রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা দেওয়ার আগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সংস্কার চালিয়ে যাওয়া উচিত। পরিবর্তন আনার জন্য ডক্টর ইউনূসের হাতে সময় খুব সীমিত, সেজন্য অন্তত গুমের শিকার হওয়া ব্যক্তিদের জন্য কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করা উচিত। তবে এটা নিশ্চিত করতে হবে যে কমিশন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে এবং কমিশনের কাজে কোনো সরকার হস্তক্ষেপ করতে না পারে। আশার খবর যে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা সরকারের আমলে গুম হওয়া মানুষগুলোর দিকে কি হয়েছিল, কাদের আদেশে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল, এসব বের করার জন্য একটি কমিশন করতে যাচ্ছে। এই উদ্যোগকে সাধুবাদ জানাতে হয়। আশা করব যে এই কমিশনে গুমের শিকার হয়ে ফিরে আসা ভুক্তভোগী ব্যক্তি এবং যারা এখনো ফেরত আসতে পারেনি সেই পরিবারের সদস্যরা এবং মায়ের ডাকে সদস্যরা যেন থাকেন। কমিশন যেন শুধু আমলা ও মানবাধিকার কর্মী নির্ভর না হয়ে যায়। নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই, বললেন সচিব। বন্যায় নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। সচিব বলেন, সার্বিকভাবে 11 জেলায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, নতুন করে কোনো এলাকা প্লাবিত হচ্ছে না এবং হওয়ার আশঙ্কা নেই। মোহাম্মদ কামরুল হাসান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে 11 জেলায় মোট 3,52,00,000 টাকা, 20,650 মেট্রিক টন চাল, 15,000 প্যাকেট শুকনা অন্যান্য খাবার, 35 লাখ টাকা শিশু খাদ্য এবং 35 লাখ টাকার গো খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। বন্যা উপদ্রুত এলাকায় সরকারি বেসরকারি সহ সব পর্যায় থেকে ত্রাণ বিতরণ অব্যাহত আছে বলেও জানান তিনি। সচিব বলেন, বন্যা আক্রান্ত জেলাগুলোয় জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। মোহাম্মদ কামরুল হাসান বলেন, ফেনী জেলার ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী নৌ ও সড়ক পথে এবং তাদের হেলিকপ্টার সহ বিমান বাহিনীর র্যাব ও বিজিবির হেলিকপ্টার যোগে প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। পাশাপাশি উদ্ধার কার্যক্রম চলমান আছে। সচিব বলেন, ফেনীতে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে এবং সেনাবাহিনী ও জেলা সিভিল সার্ভিস কার্যালয়ে চিকিৎসকরা সেবা দিচ্ছেন। পাশাপাশি স্থানীয় ক্লিনিক, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে বন্যার্তদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা নির্দেশনা দিচ্ছেন। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা এবং সচিব মহোদয় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বন্যা উপদ্রুত এলাকায় সরেজমিনে পরিদর্শন করেছেন। ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগের জন্য একটি ভি সেট চালু করা হয়েছে।
সচিব আরও বলেন, বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আওয়ামী লীগের করুণ পরিণতির জন্য শেখ হাসিনা দায়ী বলেন জাহিদ হোসেন। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেএম জাহিদ হোসেন বলেছেন, আজ যারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাদের বিষ-দাঁত ভেঙে দিতে হবে। কোনো অবস্থায় বিশৃঙ্খলা প্রশ্রয় দেওয়া যাবে না। তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছাড়ার মাধ্যমে প্রমাণ হলো দেশের মানুষ আওয়ামী লীগকে দেখতে পারে না। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের উপর পাথরের মতো চেপে বসেছিল। কি করুণ পরিণতি হলো একটি রাজনৈতিক দলের। আওয়ামী লীগের এই করুণ পরিণতির জন্য শেখ হাসিনা নিজে দায়ী। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে জাহিদ বলেন, দেশ থেকে একজন পালিয়েছে কিন্তু তার দোসররা দেশে রয়ে গেছে। তাদের হাতে জনগণের সম্পদ লুণ্ঠিত থাকা আছে। তাদের হাতে আইনি বেআইনি অস্ত্র আছে। সুযোগ পেলে মাথাচাড়া দিয়ে উঠবে। আমাদের সচেতন ও সজাগ থাকতে হবে। কোনো অবস্থায় অন্যায়কারী, দুর্বৃত্তকারী ও সুবিধাবাদীকে আশ্রয় দেওয়া যাবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।